গুড মর্নিং এভরিওয়ান, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। সো মোটামুটি আচ্ছা, অনেকে জয়েন করেছে, আমরা ক্লাস শুরু করে দিই, অলরেডি 5 মিনিটস ওভার হয়ে গেছে। সো আজকে আমরা একটু জাস্ট রিভিউ করি যে আমরা আহ, এর আগের ক্লাসটাতে কি করেছিলাম। সো এর আগের ক্লাসটাতে আমরা মেইনলি দেখেছিলাম আহ, যে একটা এস্টিমেটর ভালো গুড এস্টিমেটর হওয়ার জন্য তার আসলে কি কি প্রপার্টিজ আমরা এক্সপেক্ট করছি, ওই জিনিসটা আমরা দেখেছিলাম। সো প্রপার্টিজ অফ গুড এস্টিমেটর আমরা দেখেছিলাম। ঠিক আছে। সো প্রপার্টিজটা দেখতে গিয়ে আমরা দেখেছিলাম যে আসলে এই যে প্রপার্টিজ গুলো আমরা ডিফাইন করছি একটা এস্টিমেটর এর জন্য, সেটা করতে গিয়ে আমরা আসলে কিভাবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ইনফরমেশনটাকে ইউজ করেছি। ঠিক আছে। সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ইনফরমেশনটা আমরা ইউজ করার কিভাবে, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইনফরমেশনটা, আচ্ছা আমি জাস্ট রেকর্ডিংটা চালু করি। ওকে। ওকে। সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ইনফরমেশনটা কিভাবে কিভাবে ইউজ করেছিলাম সেটা আমরা দেখেছি। সো আমরা প্রপার্টিজ গুলো দেখেছিলাম, তিনটা প্রপার্টিজ মেইনলি আমাদের ছিল। ফার্স্ট ছিল হচ্ছে আনবায়াসডনেস, সেকেন্ড ছিল আমাদের এফিসিয়েন্সি, আর থার্ড আমরা দেখেছি হচ্ছে কনসিস্টেন্সি। সো এই তিনটা প্রপার্টিজ আমরা দেখেছিলাম। আর so আমরা বলছিলাম যদি আমাদের একটা প্যারামিটার হয়, যে প্যারামিটারটা আমাদের কাছে আননোন, যেটাকে ধরো আমরা ডিনোট করছি থেটা দিয়ে, এই প্যারামিটারটা আমাদের আননোন। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এই প্যারামিটারটাকে এস্টিমেট করতে চাচ্ছি। সো এটার এস্টিমেটর হিসেবে আমরা ইউজ করেছি ধরো থেটা হ্যাট। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এস্টিমেটর। সো এখন আমাদেরকে এখন আমাদেরকে দেখতে হবে, আমি যে এস্টিমেটরটা নিয়েছি, এই এস্টিমেটরটা থেটা হ্যাট, এই এস্টিমেটরটা আসলে আমাদের এই তিনটা যে কন্ডিশন আমরা দিয়েছি, প্রপার্টিস আমরা লিখেছি আনবায়াসনেস, এফিসিয়েন্সি আর কনসিস্টেন্সি, এই তিনটা প্রপার্টিস ফুলফিল করছে কিনা আমার এস্টিমেটরটা। যদি আমার এস্টিমেটরটা এই প্রপার্টিস গুলো ফুলফিল করে, তাহলে আমরা বলবো ওকে, ইটস আ রিলায়েবল এস্টিমেটর, ইটস এ গুড এস্টিমেটর। ঠিক আছে। সো সেই পারপাস থেকে আমরা বলছিলাম থেটা হ্যাট এস্টিমেটরটা আনবায়াসড হবে কখন, যদি এক্সপেক্টেড ভ্যালু অফ থেটা হ্যাট ইজ ইকুয়ালস টু থেটা হয়। ঠিক আছে। তখন যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারবো যে থেটা হ্যাট ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ থেটা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আনবায়াসনেস এর প্রপার্টিসটা। সেকেন্ড আমরা দেখেছি এফিসিয়েন্সির ক্ষেত্রে। সো এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা বলেছিলাম আহ, ধরো আমাদের এখানে এস্টিমেটর শুধু একটা না, এস্টিমেটর অনেকগুলো আছে। ঠিক আছে। সো ধরো আমরা আরো অনেক এস্টিমেটর অ্যাড করলাম এখানে, যে আমাদের থেটা ওয়ান হ্যাট, থেটা টু হ্যাট, এই ধরনের অনেকগুলো থেটা হ্যাট আছে। এগুলো আমাদের সব হচ্ছে আমাদের এস্টিমেটর, সবগুলোই আমরা ইউজ করতে পারবো
আমাদের প্যারামিটার আননোন যে প্যারামিটারটা আছে থেটা, সেটাকে এস্টিমেট করার জন্য। সো এই যে থেটা হ্যাট, থেটা ওয়ান হ্যাট, থেটা টু হ্যাট, এই ধরনের অনেকগুলো এস্টিমেটর আছে। এখন আমরা এটার মধ্যে কোনটাকে এফিশিয়েন্ট বলবো? তো সেটার জন্য করতে হবে কি, আমাদেরকে এই যত এস্টিমেটর আছে এই সব এস্টিমেটর গুলোর ভ্যারিয়েন্সকে আমাদের কম্পেয়ার করতে হবে। ঠিক আছে? সো যদি কোনো একটা এস্টিমেটরের ভ্যারিয়েন্স অন্য সকল এস্টিমেটরের ভ্যারিয়েন্স থেকে ছোট হয়, তাহলে ওই এস্টিমেটরটাকে আমরা বলি হচ্ছে এফিশিয়েন্ট এস্টিমেটর। ঠিক আছে? সো আমরা এটাকে লিখি হচ্ছে ভ্যারিয়েন্স অফ থেটা হ্যাট ইজ লেস দেন ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ অল আদার এস্টিমেটর। ঠিক আছে, আমি জাস্ট লিখে রাখি হিয়ার থেটা হ্যাট, থেটা চিল্ডা ইজ অল আদার এস্টিমেটরস। ঠিক আছে? সো থেটা চিল্ডার ভ্যালু থেটা ওয়ান হতে পারে, থেটা টু হতে পারে, থেটা থ্রি, এ ধরনের যে কোনো এস্টিমেটর হতে পারে। সব এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা যদি থেটা হ্যাটের থেকে, থেটা হ্যাটের ভ্যারিয়েন্সটা যদি সব এস্টিমেটরের ভ্যারিয়েন্স থেকে ছোট হয়, তখন আমরা গিয়ে বলি হচ্ছে থেটা হ্যাটটা হচ্ছে আমাদের একটা এফিশিয়েন্ট এস্টিমেটর। ঠিক আছে? So, এটাকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া। সো থার্ড ক্রাইটেরিয়া কনসিস্টেন্সি। আমরা বলছিলাম কনসিস্টেন্ট কখন হবে? ইফ অ্যাজ এন গোজ টু ইনফিনিটি, যদি আমাদের এনটা আমরা বাড়াতে থাকি, ইনফিনিটির দিকে যায়। ইনফিনিটির দিকে যাওয়া মানে হচ্ছে আমাদের এন এর সংখ্যা, এন এর সাইজ আমরা বাড়াচ্ছি। এন মানে হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ। সো আমাদের স্যাম্পল সাইজ যত বাড়ছে, যদি আমাদের ভ্যারিয়েন্স অফ থেটা হ্যাট এটা ফল করে, ঠিক আছে, সো অ্যাজ এন ইনক্রিজেস ভ্যারিয়েন্স অফ থেটা হ্যাট ডিক্রিজেস, তখন আমরা এই এস্টিমেটরটাকে বলি হচ্ছে কনসিস্টেন্ট এস্টিমেটর। ঠিক আছে? সো এই আম, এই ক্রাইটেরিয়া আমরা লাস্ট ক্লাসে দেখেছি, আমরা জাস্ট রিভিউ করলাম। আর এই যে আমরা ক্রাইটেরিয়া গুলো সেট করেছি, আনবায়াসনেস, এফিসিয়েন্সি, কনসিস্টেন্সি, এই সবগুলোর ক্ষেত্রেই দেখো আমরা কিন্তু সামহাও আমাদের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ থেটা হ্যাট সেটার ইনফরমেশন গুলো ইউজ করেছি। ঠিক আছে? সেটা কিভাবে? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি ছিল? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা ছিল হচ্ছে আহ থেটা হ্যাট, যেটা আমাদের এস্টিমেটর, এই এস্টিমেটরের, এই যে আমাদের এস্টিমেটরটা থেটা হ্যাট, এই এস্টিমেটরের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? সো এস্টিমেটরের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখন যেহেতু এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইটসেলফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার মানে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা মিন থাকবে, একটা ভ্যারিয়েন্স থাকবে এই ডিস্ট্রিবিউশনের। এখানে দেখো আমরা আমরা যখন আনবায়াসডনেস এই ক্রাইটেরিয়াটা ইউজ করেছি, তখন কিন্তু আমরা ইউজ করেছি ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন, ওই ইনফরমেশনটা আমরা ইউজ করেছি। এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কি করেছি? ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ থেটা হ্যাট যেটা আছে সেটার ভ্যারিয়েন্সের ইনফরমেশন আমরা ইউজ করেছি। কনসিস্টেন্সির ক্ষেত্রেও একই, আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সের ইনফরমেশনটা ইউজ করেছি। ঠিক আছে? সো প্রপার্টিজ গুলো ডিফাইন করার ক্ষেত্রে আমরা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ইনফরমেশনটা ইউজ করি। ঠিক আছে? সো এতটুকু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে? এখন আমরা চলে আসি, আমরা একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে? ওই এক্সাম্পল থেকে আমরা আসলে দেখার চেষ্টা করব আহ, যে আসলে আমরা ক্যালকুলেট করব কিভাবে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সো ধরো আমাদের আমরা জাস্ট সাপোজ উই ওয়ান্ট এস্টিমেট
সো আমরা পপুলেশন মিন মিউ এটা এস্টিমেট করতে চাচ্ছি। আমাদের হাতে দুইটা এস্টিমেটর আছে। ঠিক আছে। So, একটা হচ্ছে আমাদের রেগুলার, যেটাকে আমরা ডিনোট করলাম ধরো এক্স বার দিয়ে, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। আর সেকেন্ড আরেকটা এস্টিমেটর আছে আমাদের কাছে ধরো, যেটাকে আমরা ডিনোট করছি ধরো মিউ স্টার দিয়ে। এটা হচ্ছে আমাদের জন্য একটু ডিফারেন্ট, টু এন মাইনাস ওয়ান এক্স ওয়ান প্লাস ওয়ান ওভার টু এন মাইনাস ওয়ান সামেশন অফ এক্স আই। একটু খেয়াল করো, এখানে আইটা শুরু হয়েছে হচ্ছে টু থেকে, শেষ হয়েছে হচ্ছে এন এ। ঠিক আছে। সো আমাদের হাতে এই ধরো এই দুইটা এস্টিমেটর আছে এখন, আর আমরা এস্টিমেট করতে চাচ্ছি পপুলেশন প্যারামিটার মিউ, যেটা আমাদের আননোন। সো এটার জন্য আমরা একটা স্যাম্পল নিলাম। ধরো আমাদের স্যাম্পলটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্যাম্পল আমরা নিয়েছি। আচ্ছা, সো র্যান্ডম স্যাম্পল হচ্ছে এক্স ওয়ান, স্যাম্পল সাইজ হচ্ছে এক্স টু এক্স এন। এটা আমাদের র্যান্ডম স্যাম্পল, যেখানে এন সংখ্যক এলিমেন্ট আছে। আর এগুলোকে আমরা ডিনোট করছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এইভাবে। ঠিক আছে। এখন দেখো র্যান্ডম স্যাম্পল মানে কি। সো র্যান্ডম স্যাম্পল মানে হচ্ছে যেটা তোমরা রেগুলারলি বুঝতে পারছো, আমরা হচ্ছে খুব উইদাউট এনি পিওর চয়েস আমরা হচ্ছে যে কোনো ভ্যালুকে ইকুয়াল প্রবাবিলিটি দিয়ে আমরা চুজ করছি। ঠিক আছে। সো এখন দেখো, তুমি যখন বলছো এটা র্যান্ডম স্যাম্পল, তখন দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট বোঝা। আমি জাস্ট সরি, আমি একটু জাস্ট ওকে, সরি। সো র্যান্ডম স্যাম্পল মানে হচ্ছে, আমরা একটু ক্লিয়ার করি যে এখানে আমরা যে শব্দটা ইউজ করেছি র্যান্ডম স্যাম্পল, এই র্যান্ডম স্যাম্পল মানে কি, বা এই র্যান্ডম স্যাম্পল বোঝালে আসলে ইমপ্লিসিটলি কি কি প্রপার্টিজ আমাদের সাথে মিন করছে। সো ধরো তুমি স্যাম্পল নিয়ে, র্যান্ডম স্যাম্পলের মধ্যে ফার্স্ট অবজারভেশন কি। আমাদের এখানে আমাদের ফার্স্ট অবজারভেশন হচ্ছে এক্স ওয়ান, এটা আমাদের ওই স্যাম্পলের ফার্স্ট অবজারভেশন। আমাদের সেকেন্ড অবজারভেশনটা হচ্ছে এক্স টু, এটা আমাদের সেকেন্ড অবজারভেশন। এইভাবে আমরা লাস্ট আমাদের হচ্ছে এন সংখ্যক, এটা nth অবজারভেশন। ঠিক আছে। আমাদের এন সংখ্যক অবজারভেশন আছে। এখন দেখো, প্রথম যে অবজারভেশনটা আছে এক্স ওয়ান, সেটার ভ্যালু কত হতে পারে। ধরো আমরা মিউ ধরলাম হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনকাম। ঠিক আছে।
এখন পপুলেশন অ্যাভারেজ ইনকামটা আমার কাছে আননোন। আমি একটা স্যাম্পল নিলাম, সেখান থেকে আমরা অ্যাভারেজ নিব। এখন স্যাম্পল নিলাম হচ্ছে, আমরা ধরো 500 জনের একটা স্যাম্পল নিলাম, তাদের একটা অ্যাভারেজ আমরা বের করব। কিন্তু 500 জনের যে অ্যাভারেজ নিচ্ছি, এই 500 জনের প্রথম জনের ভ্যালু কত হবে? কেউ বলতে পারবে? স্যার, বিষয়টা বুঝি নাই, আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, যদি আমাদের 500টা, টোটাল পপুলেশন যদি 500 হয়, এখন আমি 1/500 না অ্যাকচুয়ালি, এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের আসলে পপুলেশন সাইজ কত। ধরো আমার পপুলেশন আছে ধরো 10,000 মানুষ, 10,000 মানুষ পপুলেশন, ঠিক আছে। আহ এখন এই 10,000 থেকে আমি 500 স্যাম্পল হিসেবে নিচ্ছি। এখন 500-র মধ্যে তাহলে আমাদের X1 X2 এভাবে করে Xn এর পরিমাণ X500 পর্যন্ত আছে, আমাদের 500টা অবজারভেশন আছে আমাদের স্যাম্পলের মধ্যে। এখন প্রথম যে অবজারভেশনটা, সেটার ভ্যালু কত হবে সেটা আমি আস্ক করেছিলাম। যেটা একজন বলল যে এখানে আমাদের সবারই যেহেতু সিমিলার চান্স, ঠিক আছে, সো অবজারভেশনটা কি হবে সেটা আমরা আগে থেকে আসলে জানি না। এটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ওই 10,000 জনের যত ইনকাম আছে, যে কোনো এই 10,000 ইনকামের মধ্যে যে কোনো ভ্যালু সে নিতে পারে, ঠিক আছে। কারো ইনকাম 5,000, কারো ইনকাম 2,000, কারো ইনকাম 2,500, যে কোনো ভ্যালু সে নিতে পারে, ঠিক আছে। তার মানে ফার্স্ট যে অবজারভেশনটা, এটার ভ্যালু কত হবে এটা আমি আসলে আগে থেকে জানবো না। এটার ভ্যালুটা কি করছে? ভ্যারাই করছে। সো ফার্স্ট অবজারভেশনের ভ্যালু ভ্যারাই করছে। এখন সেকেন্ড অবজারভেশন যেটা হবে, তার ভ্যালু কি হবে? সেটাও সিমিলার। এটাও আমি আসলে আগে থেকে আমরা বলতে পারছি না, কারণ এটার ওই 10,000 জনের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। আমি তো 500টা নিচ্ছি, আমার সেকেন্ড অবজারভেশন নিচ্ছি। সেকেন্ড অবজারভেশনের ভ্যালু ওই 10,000 পিপলের মধ্যে যে কোনো অবজারভেশন হতে পারে। সো ওইটার ভ্যালু আসলে কত হবে সেটা আমি আগে থেকে বলতে পারছি না। এটার ভ্যালুটাও যে কোনো কিছু হতে পারে ওই 10,000 জনের মধ্যে। সেটাকেও আমার আমার ভ্যালুটা কি হবে? ভ্যারাইজ। তার মানে এই ধরনের যত অবজারভেশন আছে, আমি এন সংখ্যক নেই না কেন, সবগুলোর ভ্যালুই কি হবে আমি আগে থেকে জানবো না, ঠিক আছে। তার মানে এই যে আমি প্রতিটা অবজারভেশন নিচ্ছি, এই প্রতিটা অবজারভেশন ইটসেলফ একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আমার X1 এটা ইটসেলফ একটা ভ্যারিয়েবল, X2 এটাও একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, কারণ এটার ভ্যালু তো আমি আগে থেকে জানি না, ঠিক আছে। সো 10,000 অবজারভেশন আছে, 10,000 অবজারভেশনের মধ্যে X1 এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, X2 যে স্যাম্পল অবজারভেশন নিচ্ছি সেটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। সো আমার এই X1 এর ভ্যালু এটাও আমার ভ্যারাই করছে, X2 এর ভ্যালু এটাও যে কোনো কিছু হতে পারে। সো এই যে আমরা প্রতিটা অবজারভেশন নিচ্ছি, আমরা যদি ইন জেনারেল ডিনোট করি আই দিয়ে, Xi, Xi মানে হচ্ছে X1 হতে পারে, X2 হতে পারে, X3 হতে পারে, বা Xn। এই Xi গুলো, এই প্রতিটা ইটসেলফ এক একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা সবাই বুঝতে পেরেছো? ওকে। সো এগুলার প্রতিটা Xi, আমরা যে স্যাম্পল গুলা যে অবজারভেশন গুলা নিচ্ছি, একটা স্যাম্পলের মধ্যে যত অবজারভেশন আছে প্রতিটাই হচ্ছে এক একটা, তাহলে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতে পারি। সো এখন দেখো, যদি সবগুলাই Xi তোমার র্যান্ডম ভ্যারিয়েবল হয়, ঠিক আছে, তার মানে এটার সাথে রিলেটেড একটা ডিস্ট্রিবিউশন অফ কোর্স আছে, যেটা আমরা আগের ক্লাসেও বলেছি। যে কোনো কোনো কিছু একটা যদি র্যান্ডম ভ্যারিয়েবল হয়, সে র্যান্ডম ভ্যারিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড অফকোর্স একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে কোনো কিছু হতে পারে, এটা বাইনোমিয়াল হতে পারে, বার্নৌলি হতে পারে, নর্মাল ডিস্ট্রিবিউশন, যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে পারে, আননোন যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে পারে। বাট এটার সাথে অ্যাসোসিয়েটেড অফকোর্স একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবেই, যেহেতু এটা আমি বলছি এটা র্যান্ডম ভ্যারিয়েবল, এটার সাথে র্যান্ডম বা প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড আছে। তার মানে এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের আছে।
যেহেতু এটা আমরা র্যান্ডম ভ্যারিয়েবল বলছি। So, এখন দেখো, এই যে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলটা বলছি, এই র্যান্ডম ভ্যারিয়েবলটা নেচারটা কি হবে? ঠিক আছে, এখানে অনেকগুলো র্যান্ডম ভ্যারিয়েবল আছে, এন সংখ্যক র্যান্ডম ভ্যারিয়েবল আছে। x1 একটা র্যান্ডম ভ্যারিয়েবল, x2 একটা র্যান্ডম ভ্যারিয়েবল, x3 একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এভাবে করে করে xn সংখ্যক র্যান্ডম ভ্যারিয়েবল আমাদের কাছে আছে। সো এখন দেখো, ফার্স্ট অফ অল, এই যেটা আছে আমাদের, ধরো এক্স আই মানে হচ্ছে x1 x2 x3 করে করে xn পর্যন্ত। এখন x1, যখন তুমি যখন র্যান্ডম স্যাম্পল নাও, আবার একটু চিন্তা করো, তুমি যখন একটা র্যান্ডম স্যাম্পল নিচ্ছ, এটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ফার্স্ট অবজারভেশনটা নিচ্ছ তোমার হাতে, ধরো, সাপোজ আমরা জাস্ট এক্সাম্পলটা চিন্তা করো যে আমাদের ক্লাসে 120 জন স্টুডেন্ট আছে, আমি এর মধ্যে থেকে 10 জনের একটা স্যাম্পল নিব। ঠিক আছে, এখন আমি যেহেতু র্যান্ডম বলছি, আমি চোখ বন্ধ করে যে কোনো একজনকে চুজ করছি। সো আমি যে প্রথম জনকে নিয়েছি, চুজ করেছি, সে তার একটা ভ্যালু আমি পাবো। এখন যখন আমি সেকেন্ড জনকে চুজ করব, সেকেন্ড অবজারভেশন আমি নিচ্ছি, সেটার ভ্যালু ফার্স্ট অবজারভেশনকে কোনোভাবে এফেক্ট করবে কিনা, কারণ যেহেতু আমি র্যান্ডমলি নিচ্ছি। আহ, না না না, পপুলেশন সাইজ তুমি আবার ওকে ফেলে দিচ্ছ আবার আগের জায়গায়। এটা হচ্ছে ওই, এটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। ঠিক আছে, তুমি আবার ওকে আগের জায়গায় রেখে দিচ্ছ, মানে তুমি প্রথম জনকে চুজ করেছো, তারপর তুমি আবার ওকে এটা অনেকটা, ধরো তোমার কাছে 100টা রোল নাম্বার আছে, তুমি প্রথমে রোল নাম্বার নিলে ধরো 46, 46-এ তুমি আবার বক্সে ফেলে দিলে, আবার তুমি চুজ করলে। ঠিক আছে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে প্রথম স্যাম্পলের ভ্যালুটা সেকেন্ড স্যাম্পলের ভ্যালুকে কোনোভাবেই এফেক্ট করছে না। ঠিক আছে, একইভাবে থার্ড স্যাম্পলটা যখন নিচ্ছ, সেটা তোমার ফার্স্ট সেকেন্ড স্যাম্পলকে, অবজারভেশনকে কোনোভাবে ইফেক্ট করবে না। প্রতিটা অবজারভেশন ইটসেলফ একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, যেহেতু একটা একটা ভ্যালুকে কোনোভাবেই প্রভাবিত করছে না, সো একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। সো এই xi গুলো, এগুলো হচ্ছে এক একটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। এটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তোমরা ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এগুলো ফার্স্ট ইয়ারে পড়েছো, যখন তোমরা প্রবাবিলিটি বলেছো। ঠিক আছে, সো ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটার প্রবাবিলিটি আরেকটার প্রবাবিলিটিকে ইফেক্ট করছে না। সো এখানে আমাদের ফার্স্ট অবজারভেশনের প্রবাবিলিটি সেকেন্ড অবজারভেশনের প্রবাবিলিটিকে ইফেক্ট করছে না, ভ্যালু, একটার ভ্যালু আরেকটা ভ্যালুকে ইফেক্ট করছে না। সো আমরা একটা আরেকটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারছি। ঠিক আছে, সো এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আমাদের র্যান্ডম স্যাম্পল যখন আমরা বলছি, এই র্যান্ডম স্যাম্পল মানে ইমপ্লিসিটলি আমাদেরকে বোঝাচ্ছে আমাদের এই স্যাম্পলের প্রতিটা অবজারভেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা ইমপ্লিসিটলি বোঝাবে। ঠিক আছে, সো কোনো বইতে হয়তো লেখা আছে যে আমরা একটা র্যান্ডম স্যাম্পল নিলাম, সো তোমাদেরকে সাথে সাথেই হয়তো বুঝে ফেলতে হবে র্যান্ডম স্যাম্পল মানে হচ্ছে এখানে যে অবজারভেশন গুলো আছে এগুলো একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। ওই এক্সাম্পল হয়তো বা বইতে বলা নাই যে এটা এগুলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তোমাদেরকে সাথে সাথে ইমপ্লিসিটলি এটা ধরে নিতে হবে যে এটা, আহ, এই অবজারভেশন গুলো একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। র্যান্ডম স্যাম্পলের এটা একটা ইমপ্লিসিট মিনিং। এটা একটা গেল র্যান্ডম স্যাম্পল। আরেকটা ইস্যুজ আছে, র্যান্ডম স্যাম্পল বলার সাথে সাথে আরেকটা জিনিস ইমপ্লিসিটলি ইমপ্লাই করবে, সেটা হচ্ছে, এখন দেখো, ধরো, আহ আমাদের পপুলেশনটা আমরা একটু ড্র করি। ধরো আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশনে 5টা ভ্যালু আছে। জাস্ট ফর সিম্পলিসিটি আমরা এটা রাখলাম, যে আমার পপুলেশনে অনলি 5 আছে। এটা ধরো আমাদের আছে 5, 10, 15, 20, 25। ঠিক আছে, এখন 5-এর প্রবাবিলিটি ধরো হচ্ছে 0.1,
দশের প্রবাবিলিটি ধরো হচ্ছে 0.2, 15-র প্রবাবিলিটি ধরো হচ্ছে 0.3, 20-এর প্রবাবিলিটি ধরো হচ্ছে 0.15। ঠিক আছে। তাহলে কত হলো? টোটাল টোটাল এক হতে হবে, তোমরা অলরেডি জানো ফার্স্ট ইয়ার থেকে টোটাল প্রবাবিলিটি আমাদের এক হতে হবে। সো এখানে আমাদের 0.6, 0.75, 0.25 আছে, লাস্টেরটা 0.25 হতে হবে। ঠিক আছে। সো ধরো এটা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। এখন তুমি একটা র্যান্ডম স্যাম্পল নিচ্ছ এখান থেকে ফার্স্ট। এখন এই স্যাম্পলের ভ্যালুটা ধরো x1, ফার্স্ট অবজারভেশন তুমি নিচ্ছ, ধরো এটা তুমি x1 ফার্স্ট অবজারভেশনটা নিচ্ছ। এখন ফার্স্ট অবজারভেশনের ভ্যালু কি হতে পারে? 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, না 25 হবে? কোনটা হবে? কেউ বলতে পারবে? স্যার এটা তো স্যার এরকম বলা যাবে না, কিন্তু স্যার 15 হওয়ার একটা ভালো চান্স আছে যেহেতু প্রবাবিলিটি সবচেয়ে হায়ার। সেটা আছে, বাট সবগুলোই হওয়ার চান্স আছে, এটা যেহেতু হায়ার, এটার চান্স বেশি হবে অফকোর্স। বাট অ্যাটলিস্ট 5ও হওয়ার চান্স আছে, 10ও হওয়ার চান্স আছে, 15 হওয়ার চান্সও আছে, 20 হওয়ার চান্স আছে, 25ও হওয়ার চান্স আছে। ঠিক আছে। তার মানে x1 এর ভ্যালু, যেটা আমরা একটু আগে বলছিলাম, x1 এর ভ্যালুটা কি হচ্ছে? এই যে এখানে আমরা লিখেছি, ভ্যালুটা ভ্যারাই করছে। x2 এর ভ্যালুটাও সেম ওয়েতে ভ্যারাই করছে। এখন ভ্যারাই করছে কেউ থেকে, আমাদের পপুলেশনে যেহেতু 5টা ভ্যারিয়েবল আছে, x1 এর ভ্যালু এই 5টার মধ্যে যে কোনো কিছু হতে পারে। এটা 5ও হতে পারে, 10ও হতে পারে, 15 হতে পারে, 20ও হতে পারে, 25ও হতে পারে। এখন x1 ফার্স্ট অবজারভেশনের ভ্যালু 5 হওয়ার চান্স কত? 1/5। 10%। ওয়ান, যেহেতু আমাদের এখানের প্রবাবিলিটিটাও 10% পপুলেশনের, তার মানে আমার x1 ফার্স্ট ভ্যালুটা 5 হওয়ার চান্সও 10%। ঠিক আছে। 0.1। x1 ফার্স্ট অবজারভেশনের ভ্যালু 10 হওয়ার চান্স কত? একইভাবে 20%। বাট তোমরা আইডিয়াটা বুঝতে পারছো। 15 হওয়ার চান্স কত? 30%। ঠিক আছে। So আমি জাস্ট লিখে ফেলি, এর পরেরটা হবে 15%, তারপরটা হবে 25%। এটা হচ্ছে x1 এর ডিস্ট্রিবিউশন। দেখো আমি কিন্তু এখানে কি লিখেছি, x1। আমরা একটু আগে কি বলেছিলাম, x1 প্রতিটা, x1 x2 এগুলা ইটসেলফ একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তার মানে এটার সাথে অফকোর্স একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে ড্র করেছি। এখন সিমিলারলি তোমরা যদি x2 এর জন্য একটা ড্র করো, যে আমার সেকেন্ড অবজারভেশন, এখন সেকেন্ড অবজারভেশনের ভ্যালু কি কি হতে পারে? তুমি যদি আবার একটা, সেম 5টাই হবে, 5, 10, 15, 20, এবং প্রবাবিলিটিটাও কি হবে? সেম হবে, যেহেতু আমি আবার সেম পপুলেশন ডিস্ট্রিবিউশন থেকেই এই স্যাম্পলটা নিয়েছি। ঠিক আছে। সো এখানেও আমাদের, যদি এখানেও আমাদের 5, 10, 15, 20, 25, এই 5টা ভ্যালু যে কোনো ভ্যালু আসতে পারে। 5 আসার চান্স হচ্ছে 10%, 10 আসার চান্স হচ্ছে 20%, 15 আসার চান্স হচ্ছে 30%, 20 আসার চান্স হচ্ছে 15%, 25 আসার চান্স হচ্ছে 25%। So এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমার x1 x2 প্রতি যে ডিস্ট্রিবিউশন গুলো আছে সবগুলো অবজারভেশনের, তার মানে xi, আমরা যদি ইন জেনারেল লিখি xi, এটার ডিস্ট্রিবিউশন গুলো কি সেম হচ্ছে না? Yes, sir, identical. ঠিক আছে, সেম হচ্ছে। সো এই সেম হওয়া মানে হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে। xi গুলোর যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, ঠিক আছে, সরি আমি এখানে xi লিখেছি, আমি একটা জিনিস নোটেশনে ভুল লিখেছি, আমি জাস্ট একটু ক্লিয়ার। ঠিক আছে, এখানে আমি জাস্ট নোটেশনটা একটু ক্লিয়ার করে রাখি।
আমরা এখানে এক্স আই লিখেছি, এক্স আইটা ইন্ডিপেন্ডেন্ট, এক্স আই ইন্ডিপেন্ডেন্ট মানে আসলে বোঝাচ্ছে ফাংশন অফ এক্স আইটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ফাংশন অফ এক্স আইটা হচ্ছে আসলে আমার আইডেন্টিক্যাল। ঠিক আছে, ফাংশন অফ দিয়ে আমরা আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বোঝাচ্ছি। ঠিক আছে, সো সো আমরা একটু এখানেই দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে, আইডেন্টিক্যাল হচ্ছে, সেম ডিস্ট্রিবিউশন, এক্স ওয়ান এর জন্য যে ডিস্ট্রিবিউশন, এক্স টু এর জন্য যে ডিস্ট্রিবিউশন, এভাবে করে এক্স এন এর জন্য যেই যতগুলো অবজারভেশন আছে সবগুলোর ডিস্ট্রিবিউশনই কি সেম। ঠিক আছে, সো এই জন্য আমরা জেনারেলি বলি আমাদের যেই স্যাম্পলটা নিয়েছি, দেখো আবার আমি ব্যাক করছি আমাদের র্যান্ডম স্যাম্পলে, র্যান্ডম স্যাম্পলে তাহলে দুটো মিনিং আছে, যখন সাথে সাথে তোমরা দেখবে ওয়ার্ডটা র্যান্ডম স্যাম্পল, তার ইমপ্লিসিট দুটো মিনিং আছে। দুটো মিনিং মানে হচ্ছে আমার যে অবজারভেশন আছে সেগুলো আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, সেকেন্ড হচ্ছে যে অবজারভেশন গুলো আছে সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। এই দুটো ইমপ্লিসিট মিনিং র্যান্ডম স্যাম্পল শব্দটার সাথে জড়িত। ঠিক আছে, সো যখনই র্যান্ডম স্যাম্পল শুনবে তখনই ইমপ্লিসিটলি তোমাদের মাথায় ঢুকে যেতে হবে আমার অবজারভেশন গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমার অবজারভেশন গুলো হচ্ছে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, সো এই জন্য আমরা যখনই বলি র্যান্ডম স্যাম্পল, সাথে সাথে এই র্যান্ডম স্যাম্পল, জাস্ট আবার লিখছি, এটা ইজ ইকুইভ্যালেন্ট, বলা হচ্ছে এক্স আইজ আর আইডেন্টিক্যালি আইডেন্টিক্যালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউট। ঠিক আছে, দুটো ইকুইভ্যালেন্ট র্যান্ডম স্যাম্পল। ঠিক আছে, সো কিছু কিছু বইতে ওরা র্যান্ডম স্যাম্পল বলে, সাথে সাথে তোমাকে বুঝে যেতে হবে হচ্ছে এখানে এই দুটাই ইমপ্লিসিটলি আইডেন্টিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড বোঝাচ্ছে। আবার কিছু কিছু বই ওরা বলেই দেয় আইডেন্টিক্যালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, বাট দুটোই আইডেন্টিক্যাল, দুটোই ইকুইভ্যালেন্ট থিং। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমাদের জাস্ট সাইড টক, যে র্যান্ডম স্যাম্পল বললেই এই জিনিসগুলো ইমপ্লাই করে, সেটা আমরা জাস্ট একটু বুঝে নিলাম কেন। বইতে শুধু বলা আছে যে এগুলো আইডেন্টিক্যালি এন্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, আমরা গ্রাফিক্যালি বা নোটেশনালি ক্লিয়ার করে নিলাম যে কেন আসলে এটা বলছে সেই জিনিসটা। ঠিক আছে, সো ব্যাক টু আওয়ার অরিজিনাল প্রবলেম, আমরা আসলে করতে চাচ্ছিলাম কি, এক্সাম্পলটাতে যদি আমরা ব্যাক করি, সো এক্সাম্পলটাতে আমরা দেখছি যে আমার পপুলেশন মিন, এটা আমার কাছে আননোন, এটা আমরা জানি না। সো এটা জানার জন্য আমরা দুটো এস্টিমেটর ইউজ করতে পারছি, আমাদের হাতে দুটো এস্টিমেটর আছে, একটাকে আমরা বলছি এক্স বার আর একটাকে বলছি আমরা মিউ স্টার। এখন আমাদেরকে দেখতে হবে, আমাদের মেইন কাজটা হচ্ছে দেখা এই দুটো এস্টিমেটর আমাদের যে তিনটা প্রপার্টিস আমরা পড়েছি, আনবায়াসনেস, এফিসিয়েন্সি এন্ড কনসিস্টেন্সি, এই তিনটা প্রপার্টিস ফুলফিল করছে কিনা। ঠিক আছে, আর ফুলফিল করছে কিনা এটা দেখানোর জন্য আমাদের আসলে ওই মাঝখানের ইনফরমেশনটা দরকার ছিল, আইডেন্টিক্যালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, সেই জন্য আমরা মাঝখানের এই জায়গাটা আগে ফার্স্ট ক্লিয়ার করে নিয়েছি। সো ফার্স্ট আসো আনবায়াসনেস যদি আমরা চেক করি। ঠিক আছে, সো আমরা ফার্স্টে আনবায়াসনেস চেক করছি। সো আনবায়াসড হওয়ার জন্য আমাদেরকে কি দেখাতে হবে, আমরা যদি উপরের ক্রাইটেরিয়াটা আবার একটু দেখি, এই যে উপরে আসো, আনবায়াসড জন্য আমাদেরকে দেখাতে হবে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য এস্টিমেটর, মানে থেটা হ্যাট শুড বি ইকুয়ালস টু আওয়ার ট্রু প্যারামিটার থেটা। ঠিক আছে, ওইটা সমান হতে হবে। সো তার মানে আসলে যদি আমি এক্স বার এটাকে আনবায়াসড দেখাতে যাই, ঠিক আছে, এক্স বার এই এস্টিমেটরটাকে যদি আনবায়াস দেখাতে যাই, তাহলে আসলে আমাদের দেখাতে হবে কি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার শুড বি ইকুয়াল টু মিউ। ঠিক আছে, আমার প্যারামিটারের সমান, আমার এস্টিমেটরের এক্সপেকটেশনটা ইজ ইকুয়াল টু প্যারামিটার ভ্যালু।
যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তখন আমি বলতে পারবো যে এক্স বার হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। সবার কাছে ক্লিয়ার এটা? ওকে, ওকে। সো আমরা ফার্স্টে দেখি আমাদের এক্স বারটা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে কিনা। ঠিক আছে, সো আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার ইকুয়ালস টু, আমরা সামহাও দেখাতে হবে ইকুয়ালস টু মিউ, এটা আমাদেরকে শো করতে হবে। যদি ইকুয়ালস টু মিউ হয় তাহলে আনবায়াসড হবে, যদি নট ইকুয়ালস টু মিউ হয় তাহলে আমরা বলবো হচ্ছে এটা বায়াসড। ঠিক আছে, সো এখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার, এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এক্স বারের ফর্মুলাটা কি ছিল, কারো মনে আছে? জি স্যার, স্যার সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এই যে আমরা এখানে ইউজ করেছি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। সো আমরা এই এক্স বারের পরিবর্তে ওই ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে আমাদের জন্য হয়ে যাচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের ভ্যালুটাকে রিপ্লেস করে দিয়েছি। সো এরপরে আমরা কি করতে পারি? এখানে জাস্ট দেখো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা ওই যে র্যান্ডম ভ্যারিয়েবলের ওই নোটেশন গুলো পড়েছো কিনা। এক্সপেক্টেড ভ্যালু, ফার্স্ট ইয়ারের নলেজটা আমি একটু রিক্যাপ করছি সাইড নোটে। এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স যদি হয়, এক্স যেখানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে ইকুয়ালস টু কি লিখতে পারি, কার মনে আছে? এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা ফ্যাক্টর আউট করতে পারছি। সো এক্সপেক্টেড ভ্যালু অফ এ, সরি, এ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। ওকে, ঠিক আছে, সো এটা আমরা লিখতে পারছি। সো এই সেম আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এখানে আমাদের কনস্ট্যান্ট কোনটা? স্যার ওয়ান বাই এন। ওয়ান বাই এন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সো আমরা ওয়ান বাই এনটাকে ফ্যাক্টর আউট করে ফেলতে পারছি, আর ভেতরে আছে আমাদের সামেশন অফ, এটা আমাদের ভেতরে রয়ে গেল। ঠিক আছে, So, এখন দেখো এটা একটা ইউজ করলাম আমরা। এরপরে দেখো ফার্স্ট ইয়ারে তোমরা দেখেছো কিনা, এক্সপেক্টেড ভ্যালু অফ যদি হয় এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়ালস টু কি হয়? স্যার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। ঠিক আছে, সো এই ক্রাইটেরিয়াটা আমরা এখন এখানে ইউজ করব। এখানে দেখো কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এক্সপেকটেশনের ভেতরে সামেশনটা আছে, সেম জিনিস কিন্তু আমাদের এখানেও আছে। ঠিক আছে, সামেশনটা কি হচ্ছে এক্সপেকটেশনের ভেতরে। ঠিক আছে, সো এটাকে তাহলে আমরা ভেঙে কি লিখতে পারি? 1/n এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস, এইভাবে ভেঙে ভেঙে xn পর্যন্ত আমরা লিখতে পারি। আর এই, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এই প্রপার্টিসটা, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আসলে এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ x2 প্লাস, এভাবে করে করে এক্সপেক্টেড ভ্যালু অফ xn। ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে, সো এখন তাহলে এই সবগুলোকে একসাথে আমরা কি লিখতে পারি? এই সবগুলোকে একসাথে করে ফেললে আমরা লিখতে পারি এটা হচ্ছে সামেশন অফ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই। ঠিক আছে, আমরা নোটেশনটা জাস্ট শর্ট করে ফেললাম।
এখন দেখো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই, এটার ভ্যালু কি হবে? Sir, mu. এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের মিউ, পপুলেশন প্যারামিটারটা। ঠিক আছে, এখানে আমি জাস্ট একটা জিনিস এখানে আমরা বলে আসি, আমাদের এক্সাম্পলের কোশ্চেনেই এটা দেয়া থাকবে যে আমাদের যেই এক্স আই গুলো আছে, ঠিক আছে, এগুলো বলি আমরা হচ্ছে, আচ্ছা এখানে আমরা একটা নোটেশন একটু ক্লিয়ার করে লিখি। এই নোটেশনটা ইম্পর্টেন্ট কারণ অনেকগুলো বইতেই এভাবেই থাকবে। এক্স আই, আমি জাস্ট ফার্স্টে নোটেশনটা লিখে ফেলি, তারপরে আমি বলছি। ঠিক আছে, সো এখানে আমরা লিখেছি, এই জায়গাটাতে যদি তোমরা খেয়াল করো, এক্স আই, তারপর আমরা একটা আহ, বাঁকানো রেখার মতো দিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা লিখেছি আই আই ডি এন। ঠিক আছে, আর এরপরে আমরা প্যারেনথেসিসের ভেতরে লিখেছি মিউ আর সিগমা স্কোয়ার। এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আর এটা আমরা রিড করব কিভাবে? এটা রিড করব হচ্ছে এক্স আইজ আর আইডেন্টিক্যালি independently 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 and normally distributed। এন দিয়ে আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স আইজ আর আইডেন্টিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি, প্রথম আইটা হচ্ছে আইডেন্টিক্যালি, সেকেন্ড আইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, নর্মাল ডিস্ট্রিবিউশন, এন দিয়ে বোঝাচ্ছে নর্মাল। আর এই ডিস্ট্রিবিউশনের মিন কি? মিউ। আর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আছে, এটা জাস্ট আমি নোটেশনটা একটু ক্লিয়ার করে রাখলাম, বইগুলোতে অনেক সময় ওই নোটেশনটা থাকে, বাট নোটেশনটা যখন থাকবে তখন আমরা রিড করব এক্স আইজ আর নর্মাল আইডেন্টিক্যালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ আর ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। ঠিক আছে, সো এখন দেখো, তার মানে এক্স আই, এখন দেখো এখানে এক্স আইটা কি, কারণ মনে আছে এক্স আই গুলো আসলে কি দেখাচ্ছে? random variable. র্যান্ডম ভ্যারিয়েবল, মানে আমাদের এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলো কি আসলে আমাদের অবজারভেশন গুলো, এক্স ওয়ান এক্স টু, এই যে আমরা এই জায়গাটাতে এক্স ওয়ান লিখেছি, এক্স টু, এগুলো হচ্ছে আমার এক্স আই। ঠিক আছে, সো এগুলো ডিস্ট্রিবিউশনটা কি? আমরা বলেছি এগুলো কি র্যান্ডম ভ্যারিয়েবল, আমরা লিখেছিলাম কি এগুলো হচ্ছে সবগুলো র্যান্ডম ভ্যারিয়েবল, তার মানে এই র্যান্ডম ভ্যারিয়েবলের একটা ডিস্ট্রিবিউশন থাকবে, এটা আমরা আগে বলে এসেছি। এখন আমরা এক্সপ্লিসিটলি বলছি ওই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মাল, আর এই ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশনের মিন যেহেতু মিউ, আমরা অলরেডি কোশ্চেনে বলে এসেছি, সো এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই, এটা আমাদের মিন দেখাচ্ছে, সো এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের মিউ। ঠিক আছে, সিন্স এক্স আইজ আই আই ডি এন উইথ মিন মিউ এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমার এক্স আই গুলোর ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ, সেই মিউটা আমরা রিপ্লেস করে দিলাম। এখন মিউটা কি কেউ বলতে পারবে? পপুলেশন। পপুলেশন মিন। এখন পপুলেশনের মিনের ভ্যালু কয়টা হয়? স্যার একটাই। অনেকগুলা। একটা। এখন এই একটা ভ্যালুকে যেহেতু তুমি সাম করছো, ধরো একটা ভ্যালুর ভ্যালু হচ্ছে 10, এটাকে যদি তুমি এখন 5 বার সাম করো তাহলে তুমি কি লিখতে পারো আসলে? ধরো 10কে তুমি 5 বার সাম করেছো, এটাকে তুমি কি লিখতে পারো? আচ্ছা 5 × 10। 5 × 10। মানে ঠিক আছে, 5 × 10, এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশনের একদম বেসিক, আমরা
ওয়ান টুতে যে মাল্টিপ্লিকেশন করি সেটা রুলস, যে আমরা মাল্টিপ্লিকেশনটা কেন এসছে, একই জিনিস বারবার যোগ করার থেকে যতবার যোগ করছি সেটা মাল্টিপ্লাই করে ফেললে আমার জন্য ক্যালকুলেশনটা মাচ ইজিয়ার। ঠিক আছে, সো এখানেও দেখো আমার সামেশন যে করছি, এই সামেশনের কয়বার সামেশন করছি এখানে আমরা, এই যে এন টাইমস, আমাদের শুরু হচ্ছে ওয়ান থেকে শেষ হচ্ছে এন পর্যন্ত, শুরু হচ্ছে ওয়ান থেকে শেষ হচ্ছে এন এ গিয়ে। তা আমি এন টাইমস যেহেতু আমি মাল্টিপ্লাই করছি, তার মানে আমরা এন টাইমস যেহেতু আমরা সাম করছি, সো এটা হয়ে যাবে হচ্ছে এন মিউ। ঠিক আছে, অনেকটা 5 টাইমস 10 এর মতো, এটা এন টাইমস মিউ হচ্ছে। এরপর মাছ সিম্পলার, এন আর এন আমাদের এখানে এন আর এন ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের, এই এন আর এই এন আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো আমাদের বাকি থাকবে কি, ইকুয়ালস টু মিউ। ঠিক আছে, সো এখন দেখো আমরা শুরু করেছিলাম কোথা থেকে, আমরা শুরু করেছি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার থেকে, হুইচ ইজ ইকুয়ালস টু, ফাইনালি আমরা শো করেছি হচ্ছে ইকুয়ালস টু মিউ। তাহলে আমাদের কনক্লুশনটা কি হবে? স্যার এটা একটা আনবায়াসড। সো এক্স বার একটা আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। ঠিক আছে, সো এক্স বার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। ঠিক আছে, সো এটা আমরা ড্র করতে পারছি কনক্লুশনটা। এখন সেম জিনিস আমাদের করতে হবে, এটা তো আমরা একটা এস্টিমেটরের জন্য আনবায়াসনেস চেক করেছি, আমাদের তো এস্টিমেটর হাতে আছে দুটো, সো আমাদের সেকেন্ড এস্টিমেটরের জন্য আসলে সেম কাজটাই করতে হবে, আমাদেরকে আবার চেক করতে হবে আমাদের যে আদার যে এস্টিমেটরটা আছে মিউ স্টার, সেই এস্টিমেটরটা আমাদের জন্য আনবায়াসড হয় কিনা। ঠিক আছে, সো আমরা সেই ক্যালকুলেশনটা একটু কুইকলি করে ফেলি। সো এটা হচ্ছে আমাদের নাম্বার টু, সেকেন্ডটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ মিউ স্টার। সো প্রসিডিউরটা আমাদের আগের মতোই, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার আমরা যেভাবে করেছি সেভাবেই যাবে, সো আমি একটু কুইকলি যাব। ঠিক আছে, সো ফার্স্ট আমাদের কি করতে হবে, কেউ বলতে পারবে এখানে আমরা ফার্স্টে কি করেছিলাম? ফর্মুলাটা লিখেছি। কারেক্ট, কারেক্ট, আমরা ফর্মুলাটা রিপ্লেস করেছি। সো ফর্মুলাটা আমাদের এখানে কি ছিল, মিউ মিউ স্টারের ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা, এটা আমাদের মিউ স্টারের ফর্মুলা। সো এই ফর্মুলাটা আমরা কি করব, আমরা রিপ্লেস করে দেব নিচে। ঠিক আছে, সো এখানে আমাদের তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ, এই জিনিসটা আমরা রিপ্লেস করে দিলাম মিউ চিল্ডার। সো এরপরে আমরা কি করতে পারি, আবার আগের মতো চিন্তা করো, যে আমার যদি দুটো ভ্যারিয়েবল থাকে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা কি করতে পারি, প্রতিটা ভ্যারিয়েবলের এক্সপেকটেশন আমরা আলাদা করে যোগ করতে পারি। এটা তো ফার্স্ট সেটে পড়েছে, সো এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট, এই দুটো পার্টকে আমরা তাহলে আলাদা করে ফেলতে পারি। সো এটা হয়ে যাবে এক্সপেক্টেড ভ্যালু অফ n to n minus 1 x1 plus expected value of 2n minus 1 summation of xi। এখানে খেয়াল রাখো xi টা শুরু হয়েছে কিন্তু 2 থেকে, 1 থেকে না। ঠিক আছে, এখন এই ফার্স্ট পার্টটা কি হবে কেউ বলতে পারবে, এই ফার্স্ট পার্টটা?
স্যার n/2 n - 1 টা বাইরে আসবে আর x n/2n - 1 এটা বাইরে আসবে, আর এর পরে থাকবে এক্সপেক্টেড ভ্যালু অফ x1, যেটা আমরা একটু আগে করেছিলাম। এই যে এই জায়গাটাতে এখানে যে রুলসটা ইউজ করেছি, এই সেম রুলসটা আমরা ওখানে ইউজ করেছি। ঠিক আছে? আর সিমিলার কাজটা আমরা এটার জন্য করতে পারি, পরের পার্টটার জন্য। সো এটা হয়ে যাবে 2n - 1, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, এক্সপেক্টেড ভ্যালু অফ সামেশন অফ xi। ঠিক আছে? যেখানে আইটা শুরু হয়েছে 2 থেকে n পর্যন্ত। এখন দেখো, আমরা কি সেকেন্ড পার্টটা বুঝি, ফার্স্ট পার্টটা মাচ ইজিয়ার। এই এটাকে আমরা কি করতে পারি, এই যে পার্টটা আমাদের আছে এক্সপেক্টেড ভ্যালু অফ সামেশন অফ xi, এটা আমাদের জন্য কি হবে? মিউ। না, এক্সপেকটেশন অফ সামেশন আছে ভিতরে। স্যার এটাকে Ex- স্যার ভেঙে ভেঙে লেখা যেতে পারে। এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। একটু আগে দেখো আমরা ভেঙে ভেঙে করেছিলাম। এই যে এখানে দেখো, সেকেন্ড লাইনটা যদি দেখো, এক্সপেকটেশন অফ সামেশন অফ xi ছিল, সেটাকে ভেঙে ভেঙে আমরা কি করেছি, জাস্ট এই লাইনটা থেকে আমি একটু মুছে দিই। এই লাইনটা থেকে এই লাইন এতটুকু পর্যন্ত খেয়াল করো, এটা কি ছিল খেয়াল করো। সামেশনটা কি ছিল, এক্সপেকটেশনের ভেতরে ছিল, কিন্তু আমরা দেখিয়েছি এটা ইজ ইকুইভ্যালেন্ট, সামেশনটা বাইরে চলে এসছে এক্সপেকটেশনের। সামেশন অফ প্রথমে ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ সামেশন অফ xi, সেটা হয়ে গেছে হচ্ছে সামেশন অফ এক্সপেক্টেড ভ্যালু অফ xi। ঠিক আছে না? সো সেম আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে আমাদের জন্য কি হবে? আমি লাস্ট পার্টটা আগে লিখছি। ঠিক আছে? 2n - 1, সামেশনটা ভেতরে ছিল, সামেশনটা বাইরে চলে আসবে। ঠিক আছে? ঠিক আগে আমরা আগের প্রবলেমটাতে যেটা করেছিলাম, সেম আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি ডিরেক্টলি লিখে ফেলছি, আমি আবার ভেঙে ভেঙে লিখছি না। ঠিক আছে? এটা গেল সেকেন্ড পার্টটা। আর ফার্স্ট পার্টটা অ্যাজ ইট ইজ আমরা রেখে দিই প্রথমে। এটা নিয়ে আমরা এখন ডিল করব। ফার্স্ট পার্টটা অ্যাজ ইট ইজ থাকলো। ঠিক আছে? এখন এটার ভ্যালু কত, এক্সপেক্টেড ভ্যালু অফ x1 এর ভ্যালু কি? মিউ। সিমিলারলি এক্সপেক্টেড ভ্যালু অফ xi, মানে x1 এর ভ্যালু যেহেতু মিউ, আর এগুলো যেহেতু আইডেন্টিক্যাল, x2 এর ভ্যালু মিউ, x3 এর ভ্যালু মিউ, মানে ইন জেনারেল এক্সপেক্টেড ভ্যালু অফ xi কি হবে, মিউ হবে। সো এটাও আমাদের জন্য মিউ, এক্সপেক্টেড ভ্যালু অফ xi সেটাও আমাদের জন্য মিউ। সো n/2n - 1 এটা আমাদের জন্য মিউ হয়ে যাচ্ছে, আর 2n - 1 সামেশন এটাও আমাদের জন্য মিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা আমরা রিপ্লেস করে দিলাম। এরপরে কি করতে পারি আমরা? হ্যাঁ, এখানে আমরা মিউটাকে কয়বার যোগ মাল্টিপ্লাই করছি, সরি কয়বার যোগ করছি? স্যার এন বার। এন বার না, ঠিক এখানে এনটা আইটা শুরু হয়েছে কত থেকে? স্যার n-1। n - 1 হবে। আইটা শুরু হয়েছে, কিন্তু দেখো খেয়াল করো আইটা, আমরা যদি এখানে জাস্ট একটু দেখি, এখানে দেখো আইটা শুরু হয়েছে কিন্তু 2 থেকে, তার মানে একটা বাদ গেছে। সো এখানে আসলে আমি এই মিউটাকে যোগ করছি n - 1 টাইমস। ঠিক আছে? এন টাইমস না, আগের বার যখন আমরা এন টাইমস লিখেছিলাম কেন, তার কারণ হচ্ছে আমার আইটা শুরু হয়েছিল 1 থেকে, 1 থেকে এন, তার মানে আমি এন টাইমস যোগ করছি। বাট এখন আমি শুরু করেছি 2 থেকে, তার মানে একটা আমার বাদ যাচ্ছে ফার্স্টটা। সো আমার এখানে বাকি আছে n - 1।
সো আমি যেহেতু n-1 টাইমস যোগ করছি, সো এটা আমাদের জন্য হয়ে যাবে হচ্ছে, ফার্স্ট পার্টটা অ্যাজ ইট ইজ থাকলো, সেকেন্ড পার্টটা আমাদের জন্য হয়ে যাবে n-1 টাইমস মিউ। ওকে, সো এরপরে আমরা কি করতে পারি? হ্যাঁ, দুইটা আমরা যোগ করে দিলাম। সো এরপরে ওই যে আমাদের যেই নর্মাল অ্যারিথমেটিক প্রসিডিউর আছে, সো দুটারই বেজ আমাদের সেম, 2n-1, সো আমাদের জন্য ক্যালকুলেশন মাচ ইজিয়ার। সো n মিউ প্লাস n মিউ মাইনাস মিউ। ঠিক আছে, সো এখানে এরপর আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি, সো এটা হয়ে যাচ্ছে 2n মাইনাস মিউ 2n-1। সো এই দুটাকে আমরা যোগ করে দিয়েছি, n মিউ আছে, সো দুইটা n মিউ আমাদের 2n হয়ে গেছে মাইনাস মিউ। এরপরে আমরা এখানে দেখো, এখানে মিউ আছে, এখানে মিউ আছে, সো মিউটাকে আমরা কি করতে পারি? কমন। কমন নেওয়া কমন যায়। নিয়ে ফেলতে পারি। সো ফ্যাক্টর আউট যদি আমরা করি, তাহলে এখানে আমাদের হবে 2n-1, নিচে তো 2n-1 আছেই, আর মিউটাকে আমরা ফ্যাক্টর আউট করে ফেললাম। সো এখন মাচ সিম্পলার, এই দুইটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, আমাদের বাকি থাকবে হচ্ছে ইকুয়ালস টু মিউ। এখানে আমাদের জন্য কি হচ্ছে দেখো, আমরা শুরু করেছিলাম কোত্থেকে? আমরা শুরু করেছিলাম হচ্ছে expected value of mu star. Finally we showed that this is equals to mu. সো আমাদের কনক্লুশনটা কি হবে? Sir, mu star is an unbiased estimator. Mu আনবায়াসড। star is an unbiased estimator of, ঠিক আছে, সো আমরা যে দুটো এস্টিমেটর নিয়েছি দুইটাই আমাদের জন্য আনবায়াসড হচ্ছে। ঠিক আছে, সো এরপরে আমাদের আছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের এরপরে হচ্ছে, সরি, এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়াটা আমাদের যে হলো আনবায়াসনেস, আমরা চেক করলাম। এখন আমরা চেক করব হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, সো আমরা আসি এফিসিয়েন্সিতে। সো এফিসিয়েন্সি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এফিশিয়েন্ট হওয়ার জন্য, সরি, এফিশিয়েন্ট হওয়ার জন্য আমাদের কি হতে হবে? ক্রাইটেরিয়াটা কি ছিল? আমাদের যদি কোনো একটা এস্টিমেটরকে এফিশিয়েন্ট বলতে হয়, তাহলে তার ভ্যারিয়েন্সটা অন্য সকল এস্টিমেটরের ভ্যারিয়েন্স থেকে কম হতে হবে। তো এখানে আমাদের প্রবলেম কি হবে? এখানে আসলে আমরা দিয়েছি মাত্র দুটো এস্টিমেটর, আমি তো অন্য সকল এস্টিমেটরের সাথে কম্পেয়ার করতে পারছি না। ঠিক আছে, সো ডিরেক্টলি আমরা এখানে যদিও আমরা দেখবো যে কোনো একটা এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা কম, স্টিল আমরা কিন্তু কনক্লুড করতে পারবো না যে ওই এস্টিমেটরটা এফিশিয়েন্ট, যেহেতু মাত্র এখানে আমার কয়টা আছে? দুটো এস্টিমেটর, আমি সকল এস্টিমেটরের ভ্যারিয়েন্সের সাথে কম্পেয়ার করতে পারছি না। সো আমাদের কনক্লুশনটা হবে, যদি এই ধরনের দুটো তিনটে চারটা থাকে তোমাদের এক্সামে, তোমরা বলবে হচ্ছে যে চারটা গিভেন বা দুটো গিভেন আছে, এই গিভেন এস্টিমেটর গুলোর মধ্যে যেটার ভ্যারিয়েন্স কম সেটা রিলেটিভলি মোর এফিশিয়েন্ট। ঠিক আছে, সো ডিরেক্টলি তোমরা এফিশিয়েন্ট বলবে না, তোমরা বলবে হচ্ছে রিলেটিভলি মোর এফিশিয়েন্ট গিভেন দোজ 4, 3, 5 or 1 or 2 estimators। ঠিক আছে, আমরা এফিসিয়েন্সি ওইভাবে চেক করব। ঠিক আছে, রিলেটিভ এফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি, ডিরেক্ট এফিশিয়েন্ট আমরা বলতে পারবো না। ডিরেক্ট এফিশিয়েন্ট কিভাবে চেক করতে হয় সেটা আমরা সেমিস্টারের শেষে আবার হোপফুলি দেখবো। ঠিক আছে, বাট এখানে আমি জাস্ট এটা ফার্স্টে বলে রাখলাম। তার মানে এফিসিয়েন্সি বের করার জন্য আমাদেরকে কম্পেয়ার করতে হবে হচ্ছে আমার যে এস্টিমেটর গুলো আছে সেই এস্টিমেটর গুলোর ভ্যারিয়েন্স কম্পেয়ার করে আমরা দেখবো যেটার ভ্যারিয়েন্স কম সেই এস্টিমেটরটা মোর এফিশিয়েন্ট। এখন তাহলে আমাদেরকে ফার্স্ট আমরা দেখি ভ্যারিয়েন্স অফ এক্স বারটা আমরা বের করি।
সো ভ্যারিয়েন্স অফ এক্স বারটা যদি আমরা বের করি, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে? এক্স বারের ফর্মুলাটা আমরা ফার্স্টে বসিয়ে দিই। এরপর আমরা কি করতে পারি? স্যার এন কমন। এনটাকে আমরা, যেহেতু এনটা কনস্ট্যান্টের মতো বিহেভ করছে, সো এনটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাট এটাকে এ এক্স যদি থাকে, তাহলে আমাদের জন্য ফার্স্ট ইয়ারে তোমরা কি পড়েছিলে, এটা কি হবে? কনস্ট্যান্টটা এ স্কোয়ার হবে ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, সো এই সেম রুলসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে 1/n² ভ্যারিয়েন্স অফ সামেশন অফ এক্স আই। ঠিক আছে, সো আমরা এরপর একটু এটা ভেঙে লিখি। এটা ভ্যারিয়েন্স অফ সামেশন অফ এক্স আই মানে হচ্ছে ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস x3, এভাবে করে করে ভ্যারিয়েন্স অফ, সরি ভ্যারিয়েন্স না, xn। ঠিক আছে, এটাকে আমরা ভেঙে লিখলাম। So, এখন আমাকে বলো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই যদি থাকে, দুটো ভ্যারিয়েবল, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? স্যার x x প্লাস স্যার ভ্যারিয়েন্স অফ x স্কোয়ার প্লাস ভ্যারিয়েন্স অফ y স্কোয়ার প্লাস স্কোয়ার হবে না ঠিক। তোমার ওই ভ্যারিয়েন্সের ডিভিশনটা ঠিক আছে, কিন্তু স্কোয়ার টার্মটা হবে না। মানে যদি না, আমি তিনটা বলছি না, আমি বলছি যদি দুটো থাকে, এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এটা এক্স ওয়াই, তারপরে আর কিছু কি থাকবে? প্লাস টু কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, সো এটা হচ্ছে দুটো যদি ভ্যারিয়েবল থাকে, ওই দুটো ভ্যারিয়েবলের যদি এডিশন তার ভ্যারিয়েন্স। কিন্তু যদি আমার তিনটা ভ্যারিয়েবল থাকতো, সাপোজ আমরা লিখলাম ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমাদের জন্য কি হতো? সো তখন আমাদের হতো ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ভ্যারিয়েন্স অফ ওয়াই প্লাস ভ্যারিয়েন্স অফ জেড, তিনটার ভ্যারিয়েন্স যোগ, দেন প্লাস টু covariance of x and y plus two covariance of x and z plus two covariance of y and z। ঠিক আছে, ওই তাদের তিনটা যে পারমুটেশন হচ্ছে, ওই তিনটা এক্স ওয়াই জেড এর পারমুটেশনের কোভ্যারিয়েন্স গুলো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, সো দেখো, দুটো হলে একটু সিম্পলার, তিনটা হলে আরো জটিল হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো কোভ্যারিয়েন্স টার্ম চলে আসছে। তুমি যদি চারটা নিতে, তাহলে কি হতো? ভ্যারিয়েন্স অফ এক্স, ভ্যারিয়েন্স অফ ওয়াই, ভ্যারিয়েন্স অফ জেড প্লাস ভ্যারিয়েন্স অফ ধরো এম, বাট কোভেরিয়েন্স টার্ম তোমার অনেকগুলো চলে আসবে। আর এই জায়গাটাতে আমাদের তো আসলে আছে এন সংখ্যক, তার মানে তোমার কোভেরিয়েন্স টার্ম অনেকগুলো চলে আসবে। এন এর ভ্যালু তো তুমি জানোই না আসলে কয়টা এন আছে এখানে, এখানে 10টা 20টা, তুমি স্যাম্পল সাইজ 500 নিতে পারো। ঠিক আছে, সো কোভেরিয়েন্স অনেকগুলো টার্ম চলে আসবে এখানে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। সো আমরা অতগুলো তো লিখতে পারবো না, আমরা জাস্ট ইন্ডিকেট করে দিব হচ্ছে অল্প কিছু। সো ফার্স্ট তোমার কি হবে? তোমাকে লিখতে হবে ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x2 প্লাস এভাবে করে করে ভ্যারিয়েন্স অফ xn। ঠিক আছে, প্রতিটা ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্সটা আমরা ইন্ডিভিজুয়ালি নিলাম, তারপর যোগ করলাম, তারপরে কোভেরিয়েন্স গুলো যোগ হবে। সো টু ইন্টু কোভেরিয়েন্স অফ x1 x2 প্লাস টু ইন্টু কোভেরিয়েন্স অফ x1 x3, এভাবে যেতে থাকবে। আমরা আর কিছু না লিখি, বাট এভাবে অনেকগুলো টার্ম এখানে অ্যাড হবে কোভেরিয়েন্সের। ঠিক আছে, দেন তোমার প্যারেনথেসিসটা, তোমার স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো এটা একটু খেয়াল রাখবে, যখন তোমরা ভ্যারিয়েন্সটা লিখছো, সে ভ্যারিয়েন্সটা
সরি, ভ্যারিয়েন্সের ভেতরে যখন সামেশন আছে, সো সামেশনটা যখন তুমি আবার ভাঙছো, এর ভেতরে কিন্তু কোভেরিয়েন্স টার্ম আছে, এটা খেয়াল রাখবে। অনেক সময় পরীক্ষা হলে তোমরা এই জিনিসটা ভুলে যাও, তোমরা শুধু ভ্যারিয়েন্স অফ x1, ভ্যারিয়েন্স অফ x2, ভ্যারিয়েন্স অফ xn ডাইরেক্ট লিখে ফেলো। এখানে কিন্তু কিছু কোভেরিয়েন্স টার্ম থাকে। এখন দেখো আমরা এটা ডিল করব কিভাবে। সো ফার্স্ট আমরা ডিল করি, এখানে যে ভ্যারিয়েন্স টার্ম গুলো আছে, ভ্যারিয়েন্স অফ x1 এটার ভ্যালু কি হবে, বা ভ্যারিয়েন্স অফ x2 এটার ভ্যালু কি হবে? সিগমা স্কোয়ার। এটা সিগমা স্কোয়ার। কেন? এই যে আমরা প্রথম দিকে কোশ্চেনে লিখে এসেছিলাম, এই যে দেখো এখানে এক্স আই আর আইআইডি, আমার যে সবগুলো x1, x2, x3, x4, xn, এই সবগুলোই আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ, আর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। সো আমরা যেহেতু এটা গিভেন আমাদের, সো আমরা ওই ভ্যারিয়েন্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। সো এখানে ভ্যারিয়েন্স আছে সিগমা স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার, এভাবে করে 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 সিগমা স্কোয়ার, অনেকগুলো ভ্যারিয়েন্স আমরা যোগ করে দিলাম, এন সংখ্যক ভ্যারিয়েন্স আমরা যোগ করেছি এখানে। এরপরে দেখো কোভেরিয়েন্স গুলো কি হবে, কেউ বলতে পারবে? দেখো এখানে অনেকগুলো কোভেরিয়েন্স আছে, কিন্তু আমি নিজেও জানি না কয়টা কোভেরিয়েন্স আছে, এখানে অনেকগুলো কম্বিনেশন হবে। ঠিক আছে, এন সংখ্যক যেহেতু আমার ভ্যারিয়েবল আছে, কম্বিনেশন অনেকগুলো হবে কোভেরিয়েন্স। ইন আ ওয়ে কারেক্ট, কনস্ট্যান্ট নাম্বার, কিন্তু কনস্ট্যান্ট নাম্বারটা মাচ সিম্পলার। দেখো আম, না, আরেকজনের মেসেজে পাঠিয়েছে সেটাও না। এখানে দেখো আমরা কি বলে এসেছি, কোয়েশ্চেনে আমরা আবার ব্যাক করি। এখানে আমরা কি বলে এসেছিলাম, আমার যে স্যাম্পলটা আমরা নিয়েছি সেটা কোন ধরনের স্যাম্পল? জিরো হবে, হ্যাঁ। র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পল মানে কি, ইমপ্লিসিটলি আসলে কি বোঝাচ্ছে? Ident- আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট হলে কোভেরিয়েন্স কি হয়? জিরো হয়। কোভেরিয়েন্স জিরো হয়, যেহেতু সবগুলোই ইন্ডিপেন্ডেন্ট, x1 x2 থেকে ইন্ডিপেন্ডেন্ট, x2 x3 থেকে ইন্ডিপেন্ডেন্ট, x3 x4 থেকে ইন্ডিপেন্ডেন্ট, সবগুলোই একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে যত কোভেরিয়েন্স টার্ম আছে, সবগুলো কোভেরিয়েন্স টার্মই কি আমাদের জন্য কি হয়ে যাবে? ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, এখানে যত কোভেরিয়েন্স টার্ম আমাদের জন্য থাকুক না কেন। ঠিক আছে, এখানে সবগুলো কোভেরিয়েন্স টার্ম আমাদের জন্য কি হবে? ইকুয়ালস টু জিরো হবে। সো এই জিনিসটা তোমরা এক্সপ্লিসিটলি যখন পরীক্ষা হলে ডিরাইভ করবে লিখতে হবে। অনেকেই যেটা করে এগুলা লিখে না, ডিরেক্ট কোভেরিয়েন্স টার্মটা অ্যাভয়েড করে চলে যায়। তোমার রেজাল্টটা কারেক্ট হবে ফাইনালি, কারণ যেহেতু জিরো টার্ম অ্যাড করছো, জিরো টার্মটা চলে, বাট তোমার রেজাল্টটা ফাইনালি হবে, তুমি পরীক্ষা দিয়ে এসে বলবে আমার পরীক্ষা তো ভালো হয়েছে, রেজাল্ট মিলেছে। তো আসলে ভেতরের ভেতরের তোমার যে ইনার যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা আসলে তুমি কতটুকু কারেক্টলি এক্সপ্লিসিটলি লিখতে পেরেছো, সেটাও কিন্তু তোমার জাজমেন্টের অংশ। ঠিক আছে, সো এটা জিরো কেন হচ্ছে? সিন্স অল এক্স আইজ আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু তুমি এই কোভেরিয়েন্স টার্ম গুলোকে জিরো করে এরপরে তুমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছ, জিরো টার্ম গুলোকে। ঠিক আছে, সো জিরো গুলো যেহেতু বাদ হয়ে যাচ্ছে, সো আমাদের এখানে প্যারেন্থেসিস ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, বাকি সব টার্মই আমাদের জিরো। ঠিক আছে, স্যার এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা। এখানে আমরা যেটা করেছিলাম, যে আমাদের এখানে তো x1 x2 x3 xn এগুলোর অনেকগুলো টার্ম যোগ করেছি আমরা এই সেকেন্ড লাইনে এখানে। সো এটা যখন আমরা ভ্যারিয়েন্স নিচ্ছি বাই ইউজিং দিস ফর্মুলা, যেটা তোমরা ফার্স্ট ইয়ার দেখে এসছো। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ভ্যারিয়েন্স অফ x প্লাস ওয়াই, দুটো ভ্যারিয়েবলের যোগফল। কিন্তু আমরা এখানে ভ্যারিয়েবল আছে এন সংখ্যক ভ্যারিয়েবলের যোগফল করছি।
সো দুটো ভ্যারিয়েবলের যোগফলের ক্ষেত্রে একটা কোভ্যারিয়েন্স টার্ম আসছিল, কিন্তু এখানে তোমার যেহেতু এন সংখ্যক ভ্যারিয়েবল আছে, সো এন সংখ্যক ভ্যারিয়েবলের জন্য এখানে তোমার নিউমেরাস নাম্বার অফ অনেকগুলো কোভ্যারিয়েন্স টার্ম থাকবে। বাট এই কোভ্যারিয়েন্স টার্ম সবগুলোই আমাদের জন্য জিরো হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা এখানে বের করছি কোভেরিয়েন্স অফ x1 x2, অথবা কোভেরিয়েন্স অফ x1 x3, অথবা কোভেরিয়েন্স অফ x2 x3। ঠিক আছে, সবগুলোর কোভেরিয়েন্স বের করছি। কিন্তু আমরা অলরেডি বলে এসেছি আমার এই স্যাম্পলটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে র্যান্ডম। আর র্যান্ডম মানে হচ্ছে এগুলা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একটা আরেকটার প্রবাবিলিটিকে ইফেক্ট করবে না। সো যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট, x1 x2 থেকে ইন্ডিপেন্ডেন্ট, x2 x3 থেকে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তাদের কোভ্যারিয়েন্স হবে হচ্ছে জিরো। সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা এই কোভ্যারিয়েন্স টার্মগুলোকে জিরো লিখে এক্সক্লুড করে দিলাম। আচ্ছা, সো এখানে আমাদের তাহলে বাকি আছে কি? আমরা এখানে এন সংখ্যক সিগমা স্কোয়ার যোগ করছি। সো এন সংখ্যক যেহেতু সিগমা স্কোয়ার যোগ করছি, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, সিগমা স্কোয়ার গুলো প্যারামিটার, সো এগুলো একটা কনস্ট্যান্টের মতো। তাহলে যোগ করলে কি পাবো এখানে আমরা, কেউ বলতে n পারবে? sigma square. n sigma square. এন সিগমা স্কোয়ার। আর এখান থেকে আর যদি আমরা ক্যান্সেল আউট করি, সেটা আমরা পাবো হচ্ছে সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে, সো এখন দেখো ফার্স্ট ইয়ারে হয়তো তোমরা পড়ে এসছো ভ্যারিয়েন্স অফ এক্স বার হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। এটা তোমরা হয়তো পড়ে এসছো বিভিন্ন জায়গাতে, সেটা হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে হোক অথবা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হোক, যে ভ্যারিয়েন্স অফ এক্স বার হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। সেই জিনিসটা আমরা ডিরাইভ করলাম এখানে, যে আসলে সিগমা স্কোয়ার বাই এনটা আমরা কিভাবে পেয়েছি। ঠিক আছে, সো এটা একটা কেস। ঠিক আছে, সো আমরা আসলে দেখতে চাচ্ছি হচ্ছে এফিসিয়েন্সি। সো এফিসিয়েন্সি দেখার জন্য আমাদের প্রথম যে এস্টিমেটরটা আছে এক্স বার, সেটার ভ্যারিয়েন্স আমরা বের করলাম, সেটা আমরা পেলাম হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। ঠিক আছে, সেকেন্ড আরেকটা আছে আমাদের কাছে এস্টিমেটর। ঠিক আছে, সেটা আমি আর আজকে করব না, আমাদের অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। সো আমরা ওইটা স্কিপ করছি, বাট এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা এখানে লিখেছি সেই সেম আন্ডারস্ট্যান্ডিং এ তোমরা ভ্যারিয়েন্স অফ মিউ স্টার এটা বের করবে। এটা আমি নেক্সট ক্লাসে ফার্স্টে কোনো একজনকে হয়তো জিজ্ঞেস করবো র্যান্ডমলি। ঠিক আছে, সো তোমরা এটা নিজেরা বাসায় করবে। সেম আন্ডারস্ট্যান্ডিং আমরা এতক্ষণ যেভাবে করেছি, যে প্রপার্টিস গুলো ইউজ করেছি, যেমন ভ্যারিয়েন্স অফ এ এক্স, ভ্যারিয়েন্স অফ এক্স, এক্স প্লাস ওয়াই, এই যে দুটো প্রপার্টিজ আমরা ইউজ করেছি, এই সেম প্রপার্টিজ গুলো এখানে ইউজ হবে। সেম প্রপার্টিজ ইউজ করে তোমরা ভ্যারিয়েন্স অফ মিউ স্টারটা বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি নেক্সট ক্লাসে এটা আস করবো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। খুব খুব বেশি বড় না, 4-5 লাইনে শেষ হয়ে যাবে। এখানে যেরকম আমাদের ডিরাইভেশনটা 4-5 লাইনে হয়ে গেছে, ওখানেও 4-5 লাইনে হয়ে যাবে। আর যেহেতু তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একটা অলরেডি করেছি, হোপফুলি ইট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ। সো ওইটা তোমরা করবে। ডিরাইভেশনটা হওয়ার পরে দেন আমরা কনক্লুশনটা নেক্সট ক্লাসে ড্র করব, যে কিভাবে আসলে কনক্লুশন। বাট তোমরা ডিরাইভেশন করে রেজাল্টটা একটু ডিরাইভ করে রেখো। ঠিক আছে, মানে কোনটার ক্ষেত্রে? না, দুটো সহগ থাকলে কি হচ্ছে, ভ্যারিয়েন্স অফ ধরো এ এক্স আছে প্লাস বি এক্স বি ওয়াই। আমি যদি ফার্স্ট ইয়ারের নলেজটাই ইউজ করি, তাহলে এটা কি তোমার জন্য কি হবে, এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই। তখন কোভেরিয়েন্স টার্মটা প্রথমে আসবে না, কোভেরিয়েন্স টার্মটা পরের বারে আসবে। ঠিক আছে, ঠিক আছে, সো এটা তোমরা ইউজ করে তোমরা দেন এটা ডিরাইভেশনটা করে রেখো। আর নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো। ঠিক আছে, আমরা যেহেতু অলরেডি অনেক সময় হয়ে গেছে, আমরা আর আজকে প্রসিড না করি।
সো আমরা ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার স্যার এখানে কোভ্যারিয়েন্স টার্মটা কেন হলো না? সরি, স্যার এই যে একটু আগে যে দেখালেন যে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বিওয়াই, স্যার এখানে এখানে কোভেরিয়েন্স টার্মটা আসবে। তোমার কোভেরিয়েন্স হবে হচ্ছে এখানেও হবে 2 × কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এই টার্মটাও আসবে। সো এই টার্মটা তোমাদের ওই যে আগের যে নলেজটা আছে আমাদের, ইয়া টার্ম নাম কি, ইন্ডিপেন্ডেন্ট বলে, এগুলো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, বাট এখানেও টার্মটা আসবে। দাঁড়াও আমি নিজেই চিন্তা করি। এ এক্স অ্যান্ড বি ওয়াই হবে, দেন মোস্ট প্রবলি, এটা তোমরা একটু জাস্ট চেক করে নিবে, আমি নিজেও ভুলে গেছি। এখানে তুমি যেটা বলেছো এটা এ এক্স প্লাস বি ওয়াই হবে, তো যেটা হবে হচ্ছে এই কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসবে মোস্ট প্রবলি। সো এটা হয়ে যাবে 2ab কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, এই টাইপের। ঠিক আছে, এটা তোমরা একটু নিজেরাও চেক করে দেখো তোমাদের বইগুলো। ঠিক আছে। সো তাহলে তোমাদের একটু হয়তো রিভিউ হবে যে ফার্স্ট ইয়ারে তোমরা যেটা করেছো। ফার্স্ট ইয়ার হয়তো এত এত ইন ডিটেইল করায় না, বাট অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা যেহেতু তোমাদের আছে, বইতে মোস্ট প্রবলি থাকার কথা এগুলো। আমি নিজেও ভুলে গেছি, এ আর বিটা মোস্ট প্রবলি, আমি মোটামুটি 90% শিওর এটা 2ab কোভেরিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই হয়ে যাবে। বাট আমি এটা তোমরা জাস্ট একটু ক্রস চেক করে দেখো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওকে, সো যেহেতু আর কোনো কোয়েশ্চেন নেই, দেন উই ক্যান অ্যাকচুয়ালি কনক্লুড দ্য ক্লাস হেয়ার। আর তোমাদের ক্লাস রেকর্ডিংটা আমি দিয়ে দিব। ঠিক আছে। আর তো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আহ, কালকেই। আহ, ওখানে আমরা কিছু দেখবো। আর আমি কালকের মধ্যে আমার একটা টপিক শেষ করার প্ল্যান আছে, কিন্তু যেটা হয় অনলাইনে একটু স্লো যেতে হয় বিভিন্ন প্রবলেমে। সো আমি যদি কালকের মধ্যে শেষ করতে না পারি, তাহলে আমাদের বৃহস্পতিবার ক্লাসটা ওইটার কন্টিনিউয়েশন হবে। আর আদারওয়াইজ যদি আমি কালকের মধ্যে ওই টপিকটা, যেটা আমার প্ল্যান আছে, ওটা শেষ করতে পারি, তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা আমরা ওই স্টেটার উপরে নিব। ঠিক আছে, ডিপেন্ডেন্ট বৃহস্পতিবার ক্লাসটা কোন টপিকের উপর হবে ডিপেন্ড হচ্ছে আমরা লাস্ট ক্লাসে, মানে সরি লাস্ট ক্লাস, নেক্সট ক্লাসে আসলে আমরা কতটুকু আসলে প্রসিড করতে পারছি। আমরা যদি কোনো একটা টপিকের মাঝখানে আটকে থাকি, তাহলে হয়তো আমি বৃহস্পতিবার ফার্স্ট ওই টপিকটা আগে শেষ করব, দেন আমরা স্টেটাতে যাব। আদারওয়াইজ আমি বৃহস্পতিবার ক্লাসটা আমরা স্টেটা টু, স্টেটার সেকেন্ড ক্লাসটা করব, ওখানে হয়তো আমরা একটু কিছু দেখব। অলরেডি তোমাদের কাছে ভ্যারিয়েবলটা আমি দিয়ে রেখেছি। সো তোমরা একটু নিজেরা একটু নাড়াচাড়া করে দেখো যে স্টেটাতে আসলে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল আমি সরি ডেটা সেটটা অলরেডি দিয়ে রেখেছি। সো ডেটা সেটটা একটু বুঝতে সমস্যা হবে, কারণ ওখানে অনেক কিছুই আসলে কোডেড। ওই কোডগুলো আসলে কি মিন করছে, ওই মিনিং গুলো কিভাবে ক্লিয়ার করা যায়, ওগুলোই আমাদের লার্নিং প্রসেস হবে, যে আমাদের ডেটা সেট গুলো থেকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি আমার ডেটা সেটটাকে। ওইটা আমাদের সেকেন্ড ক্লাসের আইডিয়া। সো সেজন্য অনেক যারা ডেটা সেটটা একটু ইনস্টল করবে, ইনস্টলেশন পর্যন্ত তোমরা, যে ইনস্টল না সরি ইম্পোর্ট পর্যন্ত তোমরা করে রাখো। ইম্পোর্টের পরের পার্টটা হয়তো কেউ যদি প্রসিড করতে পারো গুড, বাট পরের পার্টটা একটু কঠিন হবে, কারণ ভ্যারিয়েবল গুলো তোমাদের অনেকের কাছে ক্লিয়ার হবে না। ঠিক আছে, তো আমরা দেখবো এই যে ভ্যারিয়েবল গুলো ক্লিয়ার নেই, ভ্যারিয়েবল গুলো কিভাবে ক্লিয়ার করতে হয়, আইডিয়া গুলো। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে হোপফুলি বৃহস্পতিবারই আমরা দেখে ফেলবো। সো তাহলে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।